এই কি অবস্থা সবার? তো রিসেন্টলি আমি তামিমের সাজেস্ট করা বই ছুটি শেষ করলাম। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো তামিমকে আবার অনেক ধন্যবাদ এত সুন্দর একটা স্টোরি সাজেস্ট করার জন্য। তো আজকে আমরা যাব নিউ স্টোরিতে। আমাকে প্রায় 5 মাস আগে বারবি গার্ল সাজেস্ট করেছিল অনেকগুলো বই। তো তার ভিতর থেকে ভলিউম 52 স্পাইডারম্যান এটা পড়বো আজকে। তো বারবি গার্ল, থ্যাংক ইউ তোমাকে আমাকে স্টোরি সাজেস্ট করার জন্য। কমেন্ট বা সাজেস্ট যেটাই করো না কেন, হয়তো আমি একটু একটু লেজি বা অন্য ইয়ার কারণে হয়তো বা কোনো কারণে আমি মিস করে যাই, কিন্তু হ্যাঁ, আমি এটার অ্যান্সার অবশ্যই দিব আজকে না হলে কালকে। তো এভাবেই আমাকে সবাই সাজেস্ট করে যেও বই। হ্যাঁ, লিস্ট অনেক জমেছে, আমি চাই আরো জমুক। হ্যাঁ, তো আর চ্যানেলের প্রমোশনের জন্য তোমাদের সর্বোচ্চ চেষ্টা করো, কারণ এটা আমি মনে করি যে তিন গোয়েন্দার এই রাজ্যটা, এই এই মানে দুনিয়াটা সম্পূর্ণ ভিন্ন রকম। তো আমরা যারা, এটা আমাদের নস্টালজিয়া ছোটবেলার, তো সবারই এরকম। তো যারা এখন ছোট আছে বা যারা ওই সময়টা পার করে আসছে কিন্তু এই জিনিসটা পায় নাই, আমাদের উচিত বা আমরা চেষ্টা করব তাদের পর্যন্ত এই জিনিসটা পৌঁছায় দেয়া। তারা যেন একটু শুনে দেখে বা তারা যেন এই জিনিসটার ফিলটা নিয়ে দেখে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবে সাথে থাকার জন্য। আর আমিও একটু লেটে লেটে আসবো, কিন্তু আমি আসবো শিওর। হ্যাঁ, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। তো বারবি গার্ডের সাজেস্ট করা স্পাইডারম্যান ভলিউম 52 শুরু করছি। একদিন স্কুলে ক্লাস করছে তিন গোয়েন্দা। টিচার হিউগ জনসন বায়োলজি পড়াচ্ছেন। প্রকৃতিতে মাকড়সার জাল হলো একটা অতি বিচিত্র জিনিস, বিস্ময়কর তার গঠন। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরই পড়ায় মন নেই। মাকড়সার জালের বিচিত্র কাহিনীর চেয়ে ওদের কাছে এই মুহূর্তে বড় আকর্ষণ হলো টেরিয়ার ডয়েল, ওরফে শুটকি টেরি। তিন গোয়েন্দার চিরশত্রু যে, পাজির পা ঝাড়া। মাকড়সার জাল আঁকার জন্য ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরেছেন মিস্টার জনসন। এই সুযোগে নিচু হয়ে হাতের পেন্সিলটা জানলার দিকে গড়িয়ে দিল টেরি। ক্লাসের পড়ালেখা বাদ দিয়ে এক মহাশয়তানি করার মতলব এসেছে সে। টাকি ও কডির দিকে তাকালো টেরি, শঙ্কিত হলো। হেসে না ফেলে ওরা, তাহলে তার প্ল্যান বরবাদ হয়ে যাবে। দুজনেই টেরির বন্ধু। টাকির উচ্চতা কম, মোটাসোটা দেহ, লম্বা লম্বা চুল, নাকের উপর মস্ত এক আঁচিল। আর কডির রেশমের মতো লাল চুল, দেখলে মনে হবে রং উঠে গেছে। দাঁতের সঙ্গে চোখেরও সমস্যা, চশমা পরতে হয়, দাঁতে ব্রেস লাগানো। বড় একটা মাকড়সার জালে কমপক্ষে 13,000 টুকরো সুতো থাকে। পড়াচ্ছেন মিস্টার হিউগ জনসন। চমক দিয়ে ব্ল্যাকবোর্ডে জাল আঁকতে শুরু করলেন তিনি। প্রত্যেকটা টুকরোতেই ভালো মতো লাগানো থাকে এক ধরনের আঠা, শিকার ধরার জন্যে। ডেস্ক থেকে নেমে গেল টেরি। পেন্সিল তোলার ছুতোয় জানলার কাছে চলে গেল সে। উবু হয়ে পেন্সিলটা তুলে নিল। খাতা দিয়ে পিটিয়ে জানলার কার্নিশে বসা 3টা মাছি মারল। ওগুলোর মধ্যে বেশ বড় চকচকে একটা সবুজ মাছিও আছে। তখনও পুরোপুরি মারা যায়নি মাছিটা, পা নাড়ছে। মাছিগুলোকে নিয়ে ফিরে এসে একটা কাগজের টুকরো ভাঁজ করে খামের মতো বানালো টেরি। তার মধ্যে রেখে দিল মাছিগুলোকে। তারপর এক সুযোগে মিস্টার জনসনের অলক্ষ্যে খামটা চালান করে দিল সামনের দিকে, টাকির কাছে। টাকির কাছ থেকে পৌঁছালো একেবারে সামনের সারির সিটে বসা কডির কাছে। টেরির পরিকল্পনার প্রথম পর্ব শেষ, এবার দ্বিতীয় পর্ব। তাহলে তোমরা বুঝতে পারছো, মিস্টার জনসন বলছেন মাকড়সার জাল কতখানি শক্ত আর কাজের জিনিস। দেখতেও ভারী সুন্দর। গ্রীষ্মের সকালে মাঠের মধ্যে শিশিরে ভেজা মাকড়সার জালের সৌন্দর্য দেখলে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। মিস্টার জনসনের আবার ব্ল্যাকবোর্ডের দিকে ফেরার অপেক্ষা করছে কডি। তার আশা পূর্ণ হলো। নিঃশব্দে সিট ছেড়ে পা টিপে টিপে মিস্টার জনসনের টেবিলের কাছে চলে গেল সে। যে মগটা দিয়ে চা খান তিনি, সেটার মধ্যে ফেলে দিল মাছিগুলোকে। দ্রুত ফিরে গেল নিজের সিটে। টেরির পরিকল্পনার দ্বিতীয় পর্বও শেষ, এবার তৃতীয় পর্বের অপেক্ষা। আজকের আলোচনা শেষ করার আগে 5 নম্বর চ্যাপ্টার থেকে একটা কুইজ দেব। ছেলে মেয়েদের দিকে তাকাতে লাগলেন মিস্টার জনসন। 5 নম্বর চ্যাপ্টারটা সবাই পড়েছো তোমরা, তাই না? গুঙিয়ে উঠল ক্লাস ভর্তি ছেলে মেয়ে।
প্রতিদিনই এরকম কুইজ করতে দেন তিনি ওদেরকে। ছেলে মেয়েদের তাকে দেখতে না পারার এটাও একটা বড় কারণ। সেজন্যই টেরির শয়তানি নীরবে দেখে যায় ওরা, বাধাও দেয় না, মিস্টার জনসনকেও সাবধান করে না। মিস্টার জনসন ওদের আসল টিচার নন। আসল সায়েন্স টিচার হচ্ছেন মিস্টার ক্রেগ। তিনি ছুটিতে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছেন, 2-3 মাস আসতে পারবেন না। ওই কয় মাস পড়ানোর জন্য মিস্টার ক্রেগের জায়গায় সাময়িকভাবে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে মিস্টার জনসনকে। এ ধরনের বিকল্প টিচারদের উপর ভক্তি শ্রদ্ধা কিছুটা কমই থাকে অনেক ছেলে মেয়ের। আর টেরি আর তার বন্ধুদের মতো হলে তো কথাই নেই, পড়ালেখা বাদ দিয়ে টিচারকে খালি জ্বালায়। বিকল্প স্যারেরা হোমওয়ার্ক তেমন দেন না, তবে মিস্টার জনসন তাদের মতো নন। তিনি বরং বাড়তি খাটাতে চান, ক্লাসে পড়ার বাইরেও পড়া দেন। পোকামাকড়ে তার বিশেষ আগ্রহ, তিনি চান ছাত্রছাত্রীরাও এ ব্যাপারে মনোযোগী হোক। যাই হোক, কুইজটা কিসের উপর জানা হয়ে গেছে সবার, মাকড়সার উপর, এবং তাদের ধারণা ভুল হলো না। ডেস্কে বসলেন মিস্টার জনসন। যেমন লম্বা তিনি, তেমনি পাতলা ছিপছিপে একেবারে তালপাতার সিপাই, রোগাটে দেহ, দেহের তুলনায় মাথাটা ছোট, পুরু লেন্সের বিশাল ফ্রেমের বিমানান চশমা, মাথার 3 পাশ ঘিরে খাড়া খাড়া চুল। অপেক্ষা করছে ক্লাস ভর্তি ছেলে মেয়ে। মগে মাছি দেওয়ার ব্যাপারটা স্যারকে বলে দেবে কিনা ভাবছে কিশোর, কারণ মিস্টার জনসনের চা খাওয়ার সময় হয়ে এসেছে। ফ্লাক্স থেকে এখন মগে চা ঢালবেন তিনি। কিন্তু চা না ঢেলে একটা মোটা বই টেনে নিলেন মিস্টার জনসন, অবশ্যই মাকড়সার উপর। পড়তে শুরু করলেন। কুইজের প্রশ্নের জবাবগুলো নিয়ে মাথা ঘামাতে লাগলো মোসা। বেশিরভাগ জবাবই জানা নেই, পোকামাকড়ে তেমন আগ্রহ নেই ওর, মাকড়সা নিয়ে বেশি পড়াশোনা করেনি। জবাবগুলো যে কি হবে শিওর হতে পারল না, অনুমানে জবাব দেওয়া ছাড়া কিছু করার নেই। এভাবে আন্দাজে পরীক্ষা দিতে ভালো লাগে না তার। রবিন আর কিশোরের দিকে তাকালো সে। রবিন প্রশ্ন নিয়ে মাথা ঘামাচ্ছে, কিশোর লিখে যাচ্ছে। পারে না কি আর করবে, চুপচাপ হাত গুটিয়ে বসে রইল মোসা। নিজেকে বোঝালো, কি হবে মাকড়সা বিশেষজ্ঞ হয়ে, তার চেয়ে বরং কুইজ বাদ দিয়ে টেরির দিকে নজর দেয়া যাক। টেরি আর তার দোস্তরা কি করে দেখতে লাগলো সে। দলা পাকানো একটা কাগজ গিয়ে পড়লো টেরির মাথায়, ছুঁড়ে মেরেছে টাকি। আউক করে উঠল টেরি, ব্যথায় নয়, চমকে গিয়ে। টেরি আর কিছু বলবে? মিস্টার জনসন জিজ্ঞেস করলেন। কে, আমি? বোকার মতো জুলজুল করে তাকাতে লাগলো টেরি। ওর দিকে তাকিয়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লাগলো টাকি। টেরির বিব্রতকর অবস্থা দেখে মজা পাচ্ছে। শব্দ করো না, শান্ত কণ্ঠে মিস্টার জনসন বললেন। কুইজ দিয়েছি, করো। মগের দিকে হাত বাড়ালেন তিনি। কিশোর ভাবছে, নিশ্চয়ই মগে এখন চা ঢালবেন মিস্টার জনসন। মাছিগুলো কি দেখতে পাবেন? যদি না পান তাহলে বলে দেবে, ঠিক করল কিশোর। টেরির শয়তানিতে যোগ দিয়ে শিক্ষককে মাছি খাওয়ানোর কোনো যুক্তি নেই। মগে চা ঢাললেন মিস্টার জনসন। কোনো প্রতিক্রিয়া না দেখে অবাক হয়ে গেল কিশোর। মাছিগুলো কি তিনি দেখতে পাননি? আশ্চর্য! রেগে উঠে ফেটে পড়া তো দূরের কথা, দেখতেই যেন পাননি। এই ভদ্রলোককে নিয়ে শুরু থেকে একটা কৌতূহল ছিল কিশোরের, সেদিন সেটা আরো বাড়ল। কিছুই না বলে চুপ করে রইল, দেখতে চাইল তিনি কি করেন। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে মগে চুমুক দিলেন মিস্টার জনসন। দম বন্ধ করে ফেলল কিশোর নিজের অজান্তেই। ফিরে তাকিয়ে দেখল নীরব হাসিতে ফেটে পড়ছে টেরি। ঘন ঘন কয়েকবার মগে চুমুক দিয়ে মগটা টেবিলে নামিয়ে রাখলেন মিস্টার জনসন। গভীর মনোযোগে পড়ছেন। ভীষণ অবাক লাগছে তখন কিশোরের, কিছুটা অস্বস্তিও। যেভাবে মগের দিকে সরাসরি তাকিয়ে চা ঢেলেছেন তিনি, মাছিগুলোকে না দেখার কথা নয়। আর যদি কোনো কারণে নাই দেখে থাকেন, চা খাওয়ার সময় জিভে অবশ্যই লাগার কথা, কারণ মরা মাছি চায়ের উপরেই ভেসে থাকে। আনমনে আবার হাত বাড়িয়ে মগে তুলে নিলেন মিস্টার জনসন। চুমুক দিলেন কয়েকবার। এবার আর শেষ না করে টেবিলে রাখলেন না। কিছুই ঘটল না, কোনো রকম প্রতিক্রিয়া হলো না তার। রেগে উঠলেন না, ফেটে পড়লেন না, বরং মুখ তুলে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি লেখা হয়েছে তোমাদের? যাও, ক্লাস শেষ। কাগজগুলো আমার টেবিলে জমা দিয়ে যাও। আর হ্যাঁ, পরের চ্যাপ্টার অর্থাৎ 6 নম্বর চ্যাপ্টারটা কাল পড়ে আসবে, ভুলো না কিন্তু। সারি দিয়ে মিস্টার জনসনের টেবিলের দিকে এগুলো ছেলে মেয়েরা।
কিশোরের কাগজ টেবিলে রাখলো। প্রচন্ড কৌতূহল দমাতে না পেরে চা খাওয়ার মগটার ভেতরে কি আছে দেখার জন্য উকি দিল। চায়ের তলানি পড়ে আছে, কিন্তু একটা মাছিও নেই। বিজ্ঞান ক্লাসটাই সেদিনের শেষ ক্লাস। এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। বারান্দায় বেরিয়ে এসে সিঁড়ির গোড়ায় দাঁড়ালো। দিনের বাকি সময়টা কিভাবে কাটাবে সেটা নিয়ে মুসা ও রবিনের সঙ্গে আলোচনার জন্যে। আলোচনার এক পর্যায়ে অবশ্যই মাছির কথা উঠল। মাছিগুলোকে কি খেয়ে ফেলেছেন মিস্টার জনসন? কি মনে হয় তোমার? জিজ্ঞেস করল মুসা। জানি না, বিমূঢ়ের মতো জবাব দিল কিশোর। না খেলে গেল কোথায়? আমার মনে হয় মাছি খেতে পছন্দ করেন তিনি, রবিন বলল। আজব লোক। গতকাল কি বলেছিলেন মনে আছে? মাছি, তেলাপোকা এগুলো নাকি পৃথিবীর অনেক দেশের মানুষের প্রিয় খাবার। মাকড়সা খায় না তো কেউ? মুসার প্রশ্ন। খেলে খাকগে। মাকড়সার কথা শুনতে শুনতে কান ঝালাপালা আমার। ওরা চালাক, ওরা সুন্দর, ওরা হ্যান, ওরা তেন। চোখ বড় বড় করে তাকালো রবিন। ওই দেখো, মাকড়সার কথা বলতে না বলতেই মাকড়সা এসে হাজির। ভুরু কুচকে তাকালো মুসা। দেখা যাক এটা কিরকম চালাক। ছোট একটা বাদামি রঙের মাকড়সা হুড়হুড় করে দ্রুত উঠে আসছে সিঁড়ি বেয়ে। মাকড়সাটার দিকে এক পা বাড়িয়ে দিল মুসা। মুহূর্তে ঘুরে গিয়ে যেদিক থেকে এসেছিল সেদিকে রওনা দিল মাকড়সাটা। ঝট করে আরেকটা পা সেদিকে বাড়িয়ে দিয়ে মাকড়সাটার যাওয়ার পথ আটকে দিতে চাইল সে। এক সেকেন্ড নিথর হয়ে রইল মাকড়সাটা, যেন কোন দিকে যাবে বোঝার চেষ্টা করছে। তারপর হঠাৎ করেই দৌড়ে এসে লাফ দিয়ে উঠে পড়ল মুসার জুতোর ডগায়। পা বেয়ে দৌড়ে উঠে আসতে শুরু করলো। খাইছে, চিৎকার করে উঠল মুসা। চালাকি তো, ভীষণ চালাক। ঝাড়া দিয়ে পা থেকে মাকড়সাটাকে ফেলার চেষ্টা করলো সে। পড়ল না মাকড়সাটা, একইভাবে উঠে আসতে থাকলো। হাত দিয়ে তখন ঝেড়ে ফেলে দিল ওটাকে। সিঁড়িতে পড়লো মাকড়সাটা। কি ব্যাপার, ভয় পাচ্ছ নাকি? জিজ্ঞেস করলো কিশোর। যতটা না ভয় পাচ্ছি তার চেয়ে বেশি লাগছে অস্বস্তি, জবাব দিল মোসা। বিচ্ছিরি এই প্রাণীগুলোকে দু চোখে দেখতে পারি না আমি। পা দিয়ে মারিয়ে মাকড়সাটাকে হত্যা করে দিল সে। ঠিক এই সময় লম্বা কালো ছায়া এসে পড়লো ওদের উপর। চমকে ফিরে তাকালো তিনজনেই। দরজা দিয়ে বেরিয়ে এসে ঠিক ওদের মাথার পেছনে দাঁড়িয়েছেন মিস্টার জনসন। ছায়াটা তারই। এমনিতে তাকে বড়ই নিরীহ মনে হয়, কিন্তু ওই মুহূর্তে ভয়ঙ্কর লাগলো তাকে। ঠোঁট সরে গেছে মাড়ির উপর থেকে, বেরিয়ে পড়েছে চোখা চোখা দাঁতগুলো। গলা দিয়ে অদ্ভুত একটা ঘড়ঘড়ে আওয়াজ বেরোতে থাকলো। কঙ্কালের মতো হাড্ডিসার আঙুল দিয়ে মুসার একটা হাত চেপে ধরলেন তিনি। টান দিয়ে বললেন, এসো আমার সঙ্গে। তার কথা বলার ভঙ্গি আর কণ্ঠস্বর শিরশিরে কাঁপুনি তুলল কিশোরের মেরুদণ্ডে। ওদের দিকে ফিরে তাকিয়ে বললেন, তোমাদের ব্যবস্থা পরে করব আমি। মুসাকে টানতে টানতে নিয়ে চলে গেলেন মিস্টার জনসন। কি করব? রবিন বলল, বাড়ি চলে যাব। মাথা নাড়ল কিশোর। ওহো, মুসাকে কি করেন না দেখে যাব না। চলো, ওপাশ দিয়ে ঘুরে মিস্টার জনসনের ঘরের কাছে চলে যায়। জানলা দিয়ে উকি দিয়ে দেখব। স্কুল বিল্ডিং এর পাশ ঘুরে অন্য পাশে চলে এলো দুজনে। মাথা নিচু করে নিঃশব্দে গুড়ি মেরে হেঁটে এসে দাঁড়ালো জানালাটার নিচে। খুব সাবধানে ধীরে ধীরে মাথা তুলে তাকালো। না, খারাপ কিছুই ঘটছে না, অন্তত দেখে সেরকম মনে হলো না। ডেস্কে দুই কনুই রেখে সামনের দিকে ঝুঁকে বসে আছেন মিস্টার জনসন। মুসাকে বসিয়ে রেখেছেন তার মুখোমুখি। চিৎকার করছেন না, ধমক দিচ্ছেন না। ছোট একটা ঘড়িকে টেবিলে রেখে আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে নিচু স্বরে কথা বলছেন মুসার সঙ্গে। তার কথায় একমত হয়েই যেন ঘন ঘন মাথা ঝাঁকাচ্ছে মুসা। ছাই দিচ্ছে মিস্টার জনসনের কথায়। কথাগুলো এতই নিচু স্বরে হচ্ছে কিছুই বুঝতে পারল না কিশোররা। বারান্দার সিঁড়িতে আর ফিরে গেল না। গেটের কাছে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকলো। অবশেষে গেট দিয়ে বেরিয়ে এলো মুসা। এগিয়ে এলো ওদের দিকে। মিস্টার জনসন কি বললেন তোমাকে? জানার জন্য তর্স হয়েছে না রবিনের। টেরি যে তার চায়ের মগে মাছি ফেললো, এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছেন নাকি তোমাকে? জানতে চাইল কিশোর। তার কথার ধার দিয়েও গেল না মোসা। একঘেয়ে কণ্ঠে বিড়বিড় করে বলল, মাকড়সা আমাদের বন্ধু, অতি উপকারী প্রাণী। কখনো কখনো কখনোই ওদের ক্ষতি করা উচিত না আমাদের। রসিকতা করছো নাকি? হাসলো রবিন। কখনো কখনো কখনোই মাকড়সাদের ক্ষতি করা উচিত না আমাদের।
একই রকম ভঙ্গিতে একঘেয়ে কণ্ঠে বলল মোসা, ওরা বড়ই বুদ্ধিমান প্রাণী, জানো তোমরা, ওরা আমাদের বন্ধু। যখন তোমার পা বেয়ে ওঠে তখনও? পায়ে সুরসুরি দেয়, কুট করে কামড়ে দেয় চামড়ায়, তখনও বন্ধু? জিজ্ঞেস করলো রবিন। হাসি মুছে গেছে তার মুখ থেকে। কখনো কখনো কখনোই মাকড়সাদের ক্ষতি করা উচিত না আমাদের। রবিনের কথা যেন শুনতেই পায়নি মোসা। হাঁটতে হাঁটতে মোড়ের দিকে এগোলো ওরা। মোড়ের কাছে পৌঁছে কিশোর বা রবিন কাউকে কিছু না বলে ঘুরে সোজা বাড়ির পথ ধরলো মোসা। ও তো রোবটের মতো আচরণ করছে, অবাক হয়ে বলল কিশোর। রোবট না, জম্বি, রবিন বলল। ওই যে যারা। যারা কি? যারা জেগে থেকেও থাকে না, মনে হয় ঘরের মধ্যে রয়েছে, তাদের মতো। কিন্তু মোসা ওরকম আচরণ করলো কেন? মগজ ধোলাই করে দিয়েছেন নাকি মিস্টার জনসন? সম্মোহিত করেছেন? সেটাই জানতে হবে আমাদের, চিন্তিত স্বরে বলল কিশোর। মিস্টার জনসনের বাড়ি যাব, বুঝলে, তার উপর নজর রাখতে হবে। লাভটা কি? ওখানে কি পাবো? জানি না, তবে একটা জিনিস বুঝতে পারছি, মিস্টার জনসন একজন অতি অদ্ভুত মানুষ, আর মশার মগজ ধোলাই করে তার স্বাভাবিক বোধ বুদ্ধি উধাও করে দিয়েছেন তিনি। আমাদেরকেও ছাড়বেন না, বলেছেনই তো আমাদের ব্যবস্থা তিনি পরে করবেন, তার আগেই তাকে ঠেকাতে হবে। তিনি কোথায় থাকেন জানো নাকি? জিজ্ঞেস করলো রবিন। জানি, ওয়ার্নার জোন রোডের পুরনো বাড়িটাতে। বনের মধ্যে সেই পুরো বাড়িটা? রবিন অবাক। হ্যাঁ, ঠিক 7টার সময় আমাদের বাড়িতে চলে এসো, অন্ধকার হলেই বেরিয়ে পড়বো আমরা। কি ভয় লাগছে? প্রশ্নটা এড়িয়ে গেল রবিন। সময় মতো পৌঁছে যাবো তোমাদের বাড়িতে, চলি এখন। শহর থেকে ওয়ার্নার জোন রোডটা বেশি দূরে না, তবে ঘন বন একেবারে রাস্তায় এসে ঠেকেছে। সবকিছুই ছায়ায় ঢাকা। পাইন বনের মাথার উপর দিয়ে গঙিয়ে ফেরে ঝোড়ো বাতাস। মূল রাস্তা থেকে নেমে একটা কাঁচা রাস্তা ধরে এগোলো কিশোর আর রবিন। বাড়িটার কাছে পৌঁছালো। লোকটা পাগল নাকি? না বলে পারলো না কিশোর। এরকম একটা জায়গায় বাস করেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, বুঝলে। অদ্ভুত কিছু ঘটাচ্ছেন বাড়িটার ভেতরে, কারণ ছাড়া এরকম একটা জায়গায় পাগলও থাকতে আসবে না। ড্রাইভওয়েতে মিস্টার জনসনের গাড়িটা দেখতে পেল দুজনে। বাড়ির পেছনের ঘন ঝোপের ভেতর দিয়ে পা টিপে টিপে ওরা সাবধানে এগোলো, কোনো রকম শব্দ করলো না। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে আমার, ভয়ে ভয়ে বলল রবিন। গলা কাঁপছে তার। আমারও, বলল কিশোর। সমস্ত ঝোপঝাড়গুলো মাকড়সা জালে ভরা, লক্ষ্য করেছো? সবখানে আছে, চোখে মুখে লাগছে। চোখে মুখে মাকড়সার জাল লাগলে ভীষণ বিরক্ত লাগে, লেগে গেলে ছাড়ানো কঠিন, আটকে থাকে। খুলতে গেলে আরো বেশি করে জড়ায়। হাত নেড়ে নেড়ে ঝাড়া দিয়ে ওগুলো খোলার চেষ্টা করতে থাকলো কিশোর আর রবিন, আর তা করতে গিয়ে বড় বেশি শব্দ করে ফেলতে লাগলো। কারো চোখে পড়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি পিছিয়ে গেল ঘন বনের মধ্যে। পেছন দিয়ে বারান্দায় উঠে পড়লে ভালো হবে, ফিসফিস করে বলল কিশোর। উকি দিয়ে ঘরের ভেতরে দেখতে সুবিধা হবে। আবার এগিয়ে চলল বাড়িটার দিকে। আগে আগে রয়েছে কিশোর। পৌঁছে গেল বারান্দার সিঁড়ির কাছে। বেয়ে উঠতে গিয়ে কাঠের সিঁড়ি ক্যাচকচ করে উঠল। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল সে, কাঁটা দিতে লাগলো গায়ে। তার প্রায় ঘাড়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল রবিন। দম বন্ধ করে অপেক্ষা করতে লাগলো দুজনে। কিছুই ঘটল না। বারান্দায় উঠল ওরা। মাথা নুইয়ে রেখে যতটা সম্ভব নিঃশব্দে জানালার দিকে এগিয়ে গেল কিশোর। জানালার কাছে গিয়ে আস্তে করে মাথা তুলে উকি দিল ভিতরে। জানালার কাছে ময়লা লেগে আছে, তবে ভেতরটা দেখা যায় তার মধ্যে দিয়ে। ঘরের ভেতরে কিছুই নেই, কিচ্ছু না। আসবাব নেই, বাতি নেই। ঘর ভর্তি রয়েছে শুধু জাল আর জাল, মাকড়সার জাল। মানুষ বসবাসের কোনো চিহ্নও নেই। তাই বলে অসাবধান হলো না ওরা। এই ঘরে নেই, অন্য ঘরে থাকতে পারে। গাড়িটা যেহেতু আছে, মিসেস জনসনও আছেন। এগিয়েছিল যেমন করে, তেমনি নিঃশব্দেই আবার পা টিপে টিপে বারান্দা থেকে নেমে এলো ওরা। মিস্টার জনসনকে না দেখে খানিকটা হতাশই লাগছিল। বনের দিকে ফিরে যাচ্ছে। এই সময় আলো চোখে পড়ল। বেসমেন্ট, অর্থাৎ মাটির নিচের ঘর থেকে আলো আসছে জানালা দিয়ে। ঝোপের ভেতরে ভেতরে এগুলো দুজনে। ছোট্ট জানালাটার কাছে গিয়ে থেমে দাঁড়ালো।
জানালার কাছে এতই ময়লা, তার মধ্যে দিয়ে অন্য পাশে দেখাটা কঠিন। যতখানি নজরে এলো তাতে অনুমান করতে অসুবিধে হলো না কোন ধরনের গবেষণাগার রয়েছে ঘরটাতে। ওদের স্কুলের সায়েন্স ল্যাবরেটরিটার মতো। কি নিয়ে গবেষণা হচ্ছে দেখার আর সুযোগ হলো না। উকি দেওয়ার 2-3 সেকেন্ডের মধ্যেই একটা দরজা খোলার শব্দ কানে এলো ওদের। ভারী পদ শব্দ। এগিয়ে আসতে লাগলো বারান্দা ধরে। কে ওখানে? চিৎকার করে উঠলেন মিস্টার জনসন। মোটেও খুশি মনে হলো না তাকে। বরফের মতো জমে গেল যেন কিশোর আর রবিন। দুপদাপ করে পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে এলেন মিস্টার জনসন। ওদের ভাগ্য ভালো, উল্টো দিকে ঘুরে গেলেন তিনি। কিশোররা কোনখানে রয়েছে বুঝতে না পেরে অন্যদিকে খুঁজতে গেলেন। এই সুযোগে দ্রুত পিছিয়ে গিয়ে আবার ঘন ঝোপের ভেতর ঢুকে পড়লো দুজনে। তারপর পা টিপে টিপে পিছিয়ে যেতে শুরু করলো বাড়িটার কাছ থেকে। কিছু দূর গিয়ে মিস্টার জনসন কোন দিকে গেছেন ঘাড় ঘুরিয়ে দেখতে চাইল কিশোর। মাটিতে পড়ে থাকা টিনের পুরনো বালতিটা চোখে পড়ল না। হাঁটতে গিয়ে পা লাগালো তাতে। লাথি লেগে কাত হয়ে গেল বালতিটা। নীরবতার মাঝে বিকট শব্দ তুলে গড়াতে শুরু করলো সেটা ঢালবে। থামো, দাঁড়াও! কর্কশ আদেশ শোনা গেল। অদ্ভুত কণ্ঠটা, যেন মানুষের কণ্ঠই নয়। এসো এখানে, জলদি এসো! এই, এসো বলছি! আবার আদেশ শোনা গেল, মিস্টার জনসনের নয়। ঝড়ের গতিতে ভাবনা চলল কিশোরের মাথায়। কি করবে? থামবে? এগিয়ে যাবে? নাকি পিছাবে? কিছুই করল না, বরং সাড়া না দিয়ে চুপ করে রইল দুজনে। আরো কয়েকবার ডেকে জবাব না পেয়ে চুপ হয়ে গেল লোকটা। কিশোররাও আর তার গবেষণাগারে উকি দেওয়ার সাহস করল না সেদিন। বাড়ি ফিরে গেল। পরদিন স্কুলে গিয়ে ভয়ে ভয়ে রইল দুজনে। কখন ধরে বসেন মিস্টার জনসন? রাতে ওরা তার বাড়িতে গিয়েছিল, এটা জিজ্ঞেস করলে আর কোনো জবাব দেওয়ার থাকবে না। তবে ক্লাসে ঢুকে ওদের দুজনের দিকে তাকালেন না তিনি। পড়ানো শুরু করলেন। মুসা তার সেই জম্বি অবস্থাতেই রয়েছে। কোনো রকম ভাবান্তর নেই চেহারায়, চুপচাপ। অন্যদিনের মতো আলাপ জমানোর চেষ্টা করলো না কিশোর বা রবিনের সঙ্গে। মাকড়সা ছাড়া আর কোনো কথা নেই যেন ওর মুখে। দুই গোয়েন্দা নিশ্চিত হলো আসলেই কিছু একটা হয়েছে ওর। ওর সঙ্গে কথা বলে লাভ নেই। কিছু কিছু লোক আছে আমাদের মাকড়সা বন্ধুদের পাত্তাই দিতে চায় না। লেকচার শুরু করলেন মিস্টার জনসন। তার মুখেও মাকড়সা ছাড়া যেন আর কিছু নেই, আর কোনো বিষয় নেই পড়ানোর। যেহেতু প্রাণীগুলো ছোট, বলে যাচ্ছেন তিনি, কিছু কিছু লোক আছে অকারণে ওদেরকে ঝাড়া দিয়ে ফেলে দেয়, পা দিয়ে মারায়। তার নির্বিকার ভাবভঙ্গি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল কিশোর আর রবিন। ওদেরকে তিনি সন্দেহ করেননি, বুঝতে পারেননি আগের রাতে ওরাই তার বাড়িতে গিয়েছিল। মাকড়সাদের খাওয়ার ব্যাপারটা নিয়ে আজ আমরা আলোচনা করব। ক্লাসের এ মাথা ও মাথা জুড়ে হেঁটে বেড়াতে শুরু করলেন মিস্টার জনসন। মাকড়সা কখনো মরা খায় না, ওদের পছন্দ জ্যান্ত প্রাণী। রবিনের কানের কাছে ঝুঁকে শেষ কথাটা এমন করে বললেন তিনি, সিট থেকে প্রায় লাফিয়ে উঠল রবিন। হ্যাঁ, শুধু জ্যান্ত প্রাণীই খায় ওরা। জালের ফাঁদ পেতে পোকা ধরে, শিকার জালে পড়া মাত্র ছুটে যায় মাকড়সা। সিল্কের সুতো দিয়ে জড়িয়ে ফেলে শিকারকে। গতকাল ওই সুতোর কথা কি বলেছিলাম মনে আছে কিশোর? চশমার পুরো কাচের ভেতর দিয়ে কিশোরের দিকে তাকিয়ে রইলেন তিনি। চোখ দুটো জ্বলছে। মরিয়া হয়ে মনে মনে জবাব খুঁজতে লাগলো কিশোর। স্মৃতিটা ফাঁকা হয়ে থাকলো। মাকড়সার সিল্কের সুতোর ব্যাপারে কি বলেছিলেন মিস্টার জনসন? মনে করতে পারছে না। মনে নেই স্যার, সত্যি কথাটাই বলল কিশোর। আমি বলেছিলাম এই সুতো ভীষণ শক্ত। মিস্টার জনসন বললেন, নাইলনের চেয়েও শক্ত, ইস্পাতের চেয়ে মজবুত, মানুষের তৈরি যে কোনো জিনিসের চেয়ে অত্যন্ত বেশি টেকসই। কাজেই যদি একবার মাকড়সার জালে জড়িয়ে যায় কোনো পোকা, তার আর মুক্তি নেই। মাকড়সাদের শিকারের বর্ণনা দিতে গিয়ে ভাবভঙ্গি বদলে গেল মিস্টার জনসনের। ভয়ঙ্কর লাগছে এখন তাকে। সেই ভয়ানক মজবুত সিল্কের সুতোয় আটকে পড়ার পর কি ঘটে বলতো? ক্লাসকে জিজ্ঞেস করলেন তিনি। আমি জানি স্যার, হাত তুলল মোসা। পোকাটার গায়ে দাঁত ফুটিয়ে দেয় মাকড়সাটা। গুড বয় মোসা, মিস্টার জনসন বললেন। ঠিক বলেছ। পোকাটার গায়ে দাঁত ফুটিয়ে দিয়ে জ্যান্ত রেখেই ওটাকে খেতে শুরু করে। সমস্ত রস শুষে খেয়ে ছিবড়ে বানিয়ে ফেলে পোকাটাকে। এই হলো মাকড়সার খাওয়ার কায়দা।
মিস্টার জনসনের আলোচনার ধরনটাই কেমন ভীতিকর, গায়ে শিহরণ তোলে। আমি তোমাদের বলেছি মাকড়সারা আমাদের বন্ধু, মিস্টার জনসন বলে যাচ্ছেন, কিন্তু তাই বলে ওদের নির্বোধ ভাবাটা ঠিক হবে না। ব্ল্যাক উইডো স্পাইডারের নাম নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। ছোট জাতের মাকড়সা, পায়ের উপর দিয়ে হেঁটে গেলেও হয়তো টের পাবে না। বাঁকা চোখে কিশোর আর রবিনের দিকে তাকালেন তিনি। কিন্তু যদি একবার তোমার শরীরে দাঁত ফোটাতে পারে তাহলে বুঝবে শেষ, স্রেফ খুন হয়ে যাবে। খুদে একটা ব্ল্যাক উইডোর কামড়ে ঘোড়া পর্যন্ত মরে যায়, এতই বিষাক্ত। কাজেই মাকড়সাদের কাছে আত্মরক্ষার অস্ত্র নেই এটা যারা ভাবে তারা নেহাতি বোকা। তাহলে দেখা যাচ্ছে মাকড়সারা তাদের প্রতি সম্মান দাবি করতে পারে, তাই না? ঘরের পেছন দিকে রাখা আলমারির কাছে চলে গেলেন তিনি। জুতোর বাক্সের সমান একটা বাক্স নিয়ে ফিরে এলেন। কি দেখাবেন তিনি? ক্লাস ভর্তি ছেলে মেয়ে সবাই খুব কৌতূহলী হয়ে উঠল। বাক্সের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন তিনি। বের করে আনার পর দেখা গেল তার হাতের তালুতে বসে আছে বিশাল রোমশ ভয়ঙ্কর চেহারার একটা মাকড়সা। অস্ফুটে চিৎকার করে উঠল কেউ কেউ, জোরালো গুঞ্জন। এটাই সেই বিখ্যাত টারান্টুলা মাকড়সা। মিস্টার জনসনের ভঙ্গি দেখে মনে হলো ক্লাসকে ভয় দেখাতে পেরে বেশ মজা পাচ্ছেন তিনি। এত ক্ষুদে নয় এটা, কাজেই কিছুটা সম্মান অন্তত একে দিতে পারো। চাইলেই চট করে পায়ের নিচে পিষে মারতে পারবে না এটাকে, এমনকি একে দেখলে ভয়ও পাবে, এই এখন যেমন পাচ্ছ। আচমকা মাকড়সাটাকে রবিনের নাকের নিচে ঠেলে দিলেন মিস্টার জনসন। চিৎকার দিয়ে সিট থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো রবিন। রবিনকে ভয় দেখানোর পর যে সারিতে কিশোর বসে আছে সে সারির দিকে এগিয়ে গেলেন তিনি। তার সামনে এসে দাঁড়ালেন। কিশোরের চোখে চোখে তাকিয়ে বললেন, ভয় তোমাদেরকে পেতেই হবে। টারান্টুলারা শিকারী মাকড়সা, এরা জাল বোনে না, ফাঁদ পাতে না, গর্তে বাস করে। শিকার দেখলে ছুটে বেরিয়ে এসে শিকারের ঘাড় কামড়ে ধরে গর্তের মধ্যে টেনে নিয়ে যায়। হ্যাঁ, টারান্টুলারা কামড়াতেও পারে। হাত থেকে মাকড়সাটাকে ছেড়ে দিলেন তিনি। কিশোরের হাতের তালুর উপর পড়ল ওটা। দুঃখিত কিশোর, খুশি খুশি গলায় বললেন মিস্টার জনসন। আতঙ্কে জমে যাওয়ার জোগাড় হলো কিশোরের, কিন্তু সেটা প্রকাশ করল না। মাথা ঠান্ডা রাখলো, রবিনের মতো লাফিয়ে উঠল না। চিৎকারটা আটকে রাখলো বহুত কষ্টে। আশা করলো এটা পোষা মাকড়সা, কামড়াবে না। কিশোরের হাত বেয়ে উপরের দিকে উঠে এলো মাকড়সাটা। ওটার ধারালো চোয়াল দেখতে পাচ্ছে সে, ঠেলে বেরোনো কুটকুটে চোখ দেখতে পাচ্ছে। মিনিট খানেক তাকে ভুগিয়ে তারপর মাকড়সাটাকে তুলে নিলেন মিস্টার জনসন। কিশোর তো খুব মজা পেয়েছে। রোমশ এই চমৎকার মাকড়সাটাকে নিয়ে আর কাউকে খেলা করতে চাও? আহ্বান জানালেন তিনি, কিন্তু কেউ আগ্রহ দেখালো না। দেখলে তো, নিজেরাই প্রমাণ করে দিলে মাকড়সাদের কেউ পছন্দ করো না। তিনি বললেন, কুকুর ভালোবাসো, বিড়াল ভালোবাসো, পাখি ভালোবাসো, কিন্তু মাকড়সাকে না। মাকড়সার প্রতি কোনো ভালোবাসা নেই কারো, সম্মান দেখাতে জানো না। অথচ কুকুর বিড়াল পাখির চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হলো এই মাকড়সারা। কুকুর কি জাল বুনতে পারে? বিড়াল কি মাকড়সার মতো করে শিকার ধরতে পারে? পারে না। তারপরেও আমরা মাকড়সাকে কেন পাত্তা দেই না? আকারে ছোট বলে? যদি বড় প্রাণী হতো তাহলে নিশ্চয়ই সম্মান দেখাতাম। তোমার কি মনে হয় কিশোর পাশা? আমারও তাই মনে হয় স্যার, ভয়ে ভয়ে জবাব দিল কিশোর। তা তো মনে হবেই, কারণ সত্যি তোমরা গুরুত্ব দাও না এই বুদ্ধিমান প্রাণীটাকে। যাই হোক, কুইজের সময় হলো। আগের রাতে হোমওয়ার্ক ঠিকমতোই করেছিল, তাই কুইজের প্রায় সব প্রশ্নেরই জবাব দিতে পারল কিশোর। ঘন্টা বাজলে মুসা ও রবিনকে নিয়ে বাইরে বেরিয়ে এলো সে। কেমন লাগছিল কিশোর? রবিন জিজ্ঞেস করলো। ভয়ঙ্কর ওই প্রাণীটা যখন তোমার হাতে হাঁটছিল অনুভূতিটা কেমন ছিল? জঘন্য, কামড়ে দিতে পারে, সেই ভয়ে হাত নাড়ানোর সাহস পাইনি। মাকড়সাদেরকে ভয় পাওয়ার কিছু নেই, রোবটের মতো যান্ত্রিক কণ্ঠে বলে উঠল মোসা। মাকড়সারা আমাদের বন্ধু। তা তো বটেই, রেগে গেল রবিন। চামড়ায় যখন চোয়ালের কাটা ফুটাবে তখন টের পাবে কি রকম বন্ধু। কালকে রাতে তোমরা মিস্টার জনসনের বাড়িতে গিয়েছিলে নাকি? জানতে চাইল মুসা। মুসার অলক্ষ্যে তাড়াতাড়ি রবিনকে চোখ টিপল কিশোর। মাথা নেড়ে ইঙ্গিতে জবাব দিতে মানা করল। বুঝতে পারল রবিন। প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্যে পাল্টা প্রশ্ন করল মুসাকে, এরকম একটা ধারণা হলো কি করে তোমার?
রবিন, কিশোর বলল, বাড়ি যাওয়া দরকার আমাদের। মুসা, পরে দেখা হবে। মুসাকে বিশ্বাস করতে পারছে না, তার সামনে কোনো কথা বলতে সাহস পাচ্ছে না। সেজন্যই চালাকি করে তার সামনে থেকে রবিনকে সরিয়ে আনলো। মুসার সামনে মাকড়সা কিংবা মিস্টার জনসনকে নিয়ে কোনো কথা বলতে মানা করে দিল রবিনকে। মুসার মগজটাকে ধোলাই করে জম্বি বানিয়ে দিয়েছেন মিস্টার জনসন। ওকে বশ করেছেন। এখন তাকে দিয়ে গুপ্তচরগিরি করালেও অবাক হব না। কিশোর রবিনকে এখন সন্দেহ করেন তিনি। মুসাকেও লাগিয়ে দিয়েছেন ওদের কাছ থেকে খবর আদায় করে নিয়ে যাওয়ার জন্যে। বনের মধ্যে ওই বাড়িটাতে কিছু না কিছু ঘটছেই, রবিনকে বলল কিশোর। সেটা কি জানতেই হবে আমাদের। তার মানে তুমি আবার যেতে চাও ওখানে? হ্যাঁ, চাই। সে রাতে রবিন আর কিশোর মিলে আবার রওনা হলো বনের দিকে, মিস্টার জনসনের বাড়িতে। রহস্যটার একটা কিনারা না করা পর্যন্ত স্বস্তি পাচ্ছে না। বাড়িটার দিকে এগোচ্ছে, এমন সময় ওদের পেছনে গাড়ির শব্দ শুনল। ফিরে তাকিয়ে দুটো হেডলাইট ছাড়া আর কিছুই চোখে পড়ল না। কিশোররা তখন এমন এক জায়গায় রয়েছে যার একদিকে পাথুরে পাহাড়, আর একদিকে নদী। লুকানোর কোনো জায়গাই নেই। আর কোনো উপায় না দেখে দৌড়ানো শুরু করলো। ওরা ভাবলো গাড়িটা মিস্টার জনসনের, দেরি করে বাড়ি ফিরেছেন। ওরা যত জোরে দৌড়ায়, গাড়িটা তার চেয়ে জোরে ওদের দিকে ছুটে আসে। উজ্জ্বল আলোর বন্যা এসে ঝাঁপিয়ে পড়লো যেন ওদের উপর। পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠার চেষ্টা করলো দুজনে, কিন্তু অতিরিক্ত খাড়া ঢাল। লাউড স্পিকারে গম গম করে উঠল একটা ভারী কণ্ঠ, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। পাথর হয়ে গেল যেন দুজনে। গাড়ির দরজা খোলার শব্দ হলো। আলোর জন্য ভালো করে দেখতে পাচ্ছে না ওরা। হেডলাইটের আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এরই মাঝে অস্পষ্টভাবে একটা ছায়ামূর্তিকে এগিয়ে আসতে দেখলো। আলোর এপাশে বেরিয়ে এলো মূর্তিটা। চিনতে পারলো ওরা। শহরেরই একজন পুলিশ অফিসার, নাম এডগার রাইলি। তিন গোয়েন্দাকে চেনে সে, নাম জানে। জিজ্ঞেস করলো, কিশোর, তোমরা এখানে কি করছো? আমাদের টিচার মিস্টার জনসনের সঙ্গে দেখা করতে এসেছিলাম, জানালো তাকে। উনি এখানে থাকেন? রাইলি অবাক, এই বনের মধ্যে? আমি তো জানতাম বাড়িটা খালি পড়ে আছে বহুদিন থেকে, কেউ থাকে না এখানে। তাই ছিল, তিনি কিছুদিন হলো এসেছেন। ও, রাস্তায় ওদিক দিয়ে যাচ্ছিলাম, একটা লোক আমাকে বলল দুটো ছেলেকে এদিকে আসতে দেখা গেছে। তার ধারণা ছেলেগুলো পথ হারিয়েছে, সেজন্যই দেখতে এসেছিলাম। জায়গাটা ভালো না, ঘন বন। থাপ্পড় দিয়ে মশা মারল রাইলি। মশাও তো দেখছি মেলা। রবিন বলল, যেমন মশা তেমনি মাকড়সা, আরও যে কি কি আছে খোদাই জানে। মশার চেয়ে মাকড়সারা বেশি বিপজ্জনক। অনেক মাকড়সার কামড়ে মানুষ মারাও যায়। মাকড়সা বেশি থাকলে বিপদের কথা, রাইলি বলল। বাড়ি যাবে কি করে? আমার গাড়িতে যেতে চাইলে চলো, পৌঁছে দিই। রাজি হলো না কিশোর, বলল, টিচারের সঙ্গে দেখা না করে যাবে না। ওদের সাবধানে থাকতে বলে গাড়ি নিয়ে চলে গেল রাইলি। পেছনের লাল বাতিটা অদৃশ্য হয়ে যাওয়ার পর আফসোস হতে লাগলো কিশোরের। মনে হলো ওর সঙ্গে চলে গেলেও পারতাম। গাঢ় অন্ধকারে এভাবে গোয়েন্দাগিরি করতে যাওয়াটা কোনো মজার ব্যাপার নয়, কিন্তু রহস্যময় টিচারের উদ্ভট কাণ্ডকারখানার রহস্য ভেদ না করে যেতেও ইচ্ছা করছে না। রবিনকে নিয়ে আবার এগোলো কিশোর। বাড়িটা আগের রাতের মতোই অন্ধকার। মাটির নিচের ঘর থেকে কেবল মৃদু আলো আসছে। ঝোপের ভেতরে ভেতরে হামাগুড়ি দিয়ে এগোলো দুজনে। মাকড়সার জাল এদিকটায় অনেক বেশি ঘন। মুখে মাথায় জড়িয়ে যেতে লাগলো। মাটির নিচের ঘরটার ছোট জানালার কাছে গিয়ে উকি দিল সে। এটা যে ল্যাবরেটরি তাতে আর কোনো সন্দেহ নেই। মস্ত এক টেবিল ভর্তি নানা রকম ফ্লাক্স আর টেস্ট টিউব। বিকার থেকে বিকারে নলযুক্ত করে দেয়া হয়েছে। কতগুলো ইলেকট্রনিক যন্ত্রের লাল আলোগুলো এমন করে জ্বলছে নিভছে যেন পাগল হয়ে গেছে। মিস্টার জনসনকে কি দেখা যাচ্ছে? ফিসফিস করে জিজ্ঞেস করলো তাকে রবিন। না। ভালো করে দেখার জন্যে মাথাটাকে আরো সামনে বাড়িয়ে দিল কিশোর। মিস্টার জনসনকে দেখা গেল না কোথাও। ঘাবড়ে গেল সে। ওদেরকে ধরার জন্যে অন্ধকারে কোথাও ঘাপটি মেরে নেই তো? কি বুঝছো? প্রশ্ন করলো রবিন। মিস্টার জনসন কোন ধরনের গবেষণা করছেন এখানে, জবাব দিল কিশোর। গবেষণাগার না আজব রান্নাঘর? রসিকতা করলো রবিন। পোকামাকড়ের অষ্টব্যঞ্জন রান্না করছেন নাকি? চুপ,
ওই যে আসছেন, সাবধান করে দিল কিশোর। আর একটা ঘর থেকে গবেষণাগারে ঢুকলেন মিস্টার জনসন। কয়েকটা যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে নিশ্চিত হয়ে নিলেন সব ঠিকমতো চলছে কিনা। কমলা রঙের তরল পদার্থ ভরা একটা ফ্লাক্স তুলে নিয়ে চলে গেলেন অন্য ঘরটায়। ওখানে গিয়ে কি করছেন তিনি দেখতে পেল না ওরা। ওদিকটায় যেতে পারলে হয়তো দেখা যাবে, কিশোর বলল। কিন্তু কোথায় যাচ্ছি বুঝবো কি করে, যা অন্ধকার। পেনলাইট আছে। খুদের টর্চ লাইটটা বের করে দেখালো ওকে কিশোর। চলো, ঘরের ভেতরটা দেখার ব্যবস্থা করা যায় কিনা চেষ্টা করে দেখি। হেঁটে এগোনোর সাহস হলো না। ঝোপের ডালপালার নিচ দিয়ে বুকে হেঁটে এগোতে লাগলো। এই থামো তো, রবিন বলল। ঘুরে তাকালো কিশোর। কি ব্যাপার? আলোটা ফেলো, কি যেন লাগছে। আলো ফেললো কিশোর। রবিনের হাতে একটা কালো মাকড়সা। বরফের মতো জমে গেল দুজনে। ব্ল্যাক উইডো। কেঁপে উঠল রবিনের গলা। ব্ল্যাক উইডো হলে পিঠে চিহ্ন থাকবে, বলল কিশোর। আওয়ার গ্লাস। দুটো গ্লাস উল্টো করে একটার পেছনে আর একটা লাগিয়ে দিলে যেমন দেখতে লাগবে, অনেকটা সেই রকম। এটার পিঠে কি আওয়ার গ্লাস আছে? কি করে বলবো? দেখি, আলোটা সরাও তো একটু। না, কোনো চিহ্ন চিহ্ন তো দেখছি না। থাপা দিয়ে ফেলে দেবো নাকি? কিশোরের বলার জন্য অপেক্ষা করলো না রবিন। হঠাৎ এক থাবা মেরে হাত থেকে ফেলে দিল মাকড়সাটাকে। মাটিতে পড়েই ভয়ানক ভঙ্গিতে আট পায়ে খাড়া হয়ে উঠল ওটা। একটা সেকেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় দেখালো যেন ওদের। তারপর আট পায়ে হেঁটে দ্রুত অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। আবার এগুলো কিশোররা। আলো চোখে পড়ল। থেমে গিয়ে রবিনকে বলল, ওই যে আরেক জানালা। জানালার কাছে গিয়ে কাচের ভেতর দিয়ে তাকালো কিশোররা। কি সাংঘাতিক, বলে উঠল রবিন। সর্বনাশ! ছোট্ট চিৎকারটা ঠেকাতে পারল না। আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে এলো কিশোরের। ওগুলো কি বাস্তব? বাস্তব, তবে অবিশ্বাস্য।